আজকে যখন জামিন হলো আমি আপনাদের কাছে কথা বলার জন্য আসলাম, কারণ আমার মনে হলো জামিন যেহেতু হয়েছে এটা বলা যায়। একটা আনকন্ডিশনাল বেল হয়েছে। এখানে আমি যদি বলি যে অত্র মামলায় যে প্রিন্স মামুনের জামিন শুনানিতে আমরা আইনগত বিষয়গুলো যে ছিল, আইনগত বিষয়ের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেই ত্রুটি বিচ্যুতিগুলোই আমরা তুলে ধরেছি। এখানে ত্রুটি বিচ্যুতিগুলোর কিছু পয়েন্ট আকারে আমি নিয়ে এসেছি, আপনারা চাইলে কপি নিতে পারবেন। তার মধ্যে প্রথম যে পয়েন্ট ছিল যে এই ধরনের যদি একটা একেবারে একটা ধর্ষণ মামলায় যদি আমরা একটা একজন বাদীনি ভিকটিম এসে যদি একটা মামলা করতে চায়, তাহলে আসলে প্রসেসটা কিরকম, কি হতে পারে, কি ধরনের পর্যায়ে তাকে অতিক্রম করে করে মামলাটা আসতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মামলায় 72 ঘন্টার মধ্যে একটি মেডিকেল টেস্ট করাতে হয়। কিন্তু এই মামলায় কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, কোনো ধরনের মেডিকেল টেস্ট এই মামলায় করানো হয়নি। এর কোনো প্রতিবেদন, মেডিকেল প্রতিবেদন আমরা পাইনি মামলাটায়। সেকেন্ডলি, কথিত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে 7/1/22 হতে 14/3/2024 পর্যন্ত। হ্যাঁ, তো সুতরাং দেখা যায় যে বাদী দীর্ঘ 2 বছর অধিক সময় ভিকটিম, অধিক সময় কথিত ঘটনা ঘটে বাদীনির সাথে। তাহলে এজাহারের বক্তব্য অনুযায়ী সর্বশেষ তার বাসায় দেখানো হয়েছে যে সর্বশেষ ঘটনাটি তার বাসায়, এবং এই ঘটনাটিও যে তারিখে ঘটেছিল তার 3 মাস পরে মামলাটি দায়ের করা হয়েছে। এবং এই যে মামলাটি 3 মাস কেন বিলম্ব হলো তার কিন্তু সঠিক এবং খুব অথেন্টিকেট আমরা কোনো ব্যাখ্যা আমরা এই মামলায় পাইনি। 3 মাস পরে কিন্তু লাস্ট ঘটনার 3 মাস পরে মামলাটি দায়ের করা হয়েছে, যেখানে মেডিকেল টেস্ট করতে হয় 72 ঘন্টার মধ্যে। তো এই আরেকটা পয়েন্ট গেল। তাহলে কি হলো, আরেকটা পয়েন্ট হচ্ছে যে মামলা দায়েরের দীর্ঘ বিলম্বে যে একটা যুক্তিসঙ্গত একটা কারণ কিন্তু ভিকটিমকে দেখাতে হবে এই মামলায়। সেই ধরনের কোনো এই যে বিলম্বটা কেন ঘটলো, কেন তার দেরি হলো, তাকে কেউ বন্দী করে রেখেছিল কিনা কেউ, সেই ধরনের কিন্তু কোনো কিছু আমরা পাইনি। আর সবচেয়ে বড় কথা, এটা তার বাসায়। এবং আসলে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় যেটা আমরা দেখতে পাই বা যাই আমরা জানি, তো তাতে কিন্তু আমরা জানি যে এটা ওনাদের মধ্যে একটা সমঝোতা ছিল, একটা ভালো সম্পর্ক ছিল। এবং আমার মক্কেল আমাকে যেটা বলেছে, তাতে যে ঘটনাটা ঘটে তাতে কিন্তু 9/1 মামলা হওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। মানে ধর্ষণ হওয়ার মতো কোনো ইনগ্রিডিয়েন্টস আমাদের এই ঘটনা মানে মামলা হওয়ার মতো না। যাই হোক, তো আমার পূর্ববর্তী ব্রিফিং এ কিন্তু আমি একটা সময় বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যেদিন রিমান্ডের নামঞ্জুর করলাম, রিমান্ডের আবেদন, সেদিন আমি একটা বলেছিলাম যে একটা এফআইআর আমরা তদন্ত ছাড়া কিভাবে নিল, একটা এফআইআর মামলা হয়ে গেল। তখন আসলে বলেছিলাম, এবং এই কথাটার অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছে, বলেছে আমি লয়ার কি বলছে, তদন্ত ছাড়া নিয়েছে কেন, উনি আইনেই বলছে না। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে, দেখেন আমাদের কোর্টে, মানে আমাদের কোর্টে, আমাদের আইন অঙ্গনে কিভাবে একটা এই ধরনের মামলা 9/1 মামলা কিন্তু শুরু হয় 3 ধরনের প্রক্রিয়া দিয়ে। তো প্রথম প্রক্রিয়া কি জানেন, সেটা হচ্ছে বাদীর জবানবন্দি নিয়ে তদন্তের আবেদন দেয়া হয়। বাদীর জবানবন্দি নিবে কোর্টে, সে যখন পুলিশের কাছে যাবে কোর্টে, তখন কি করবে, বাদীর জবানবন্দিটা নিবে, ভিকটিমের জবানবন্দিটা নিবে এবং তদন্তের আদেশ দিবে। এটা কোর্ট করবে। তখন কি করবে, আরেকটা পয়েন্ট হচ্ছে সরাসরি কোর্ট কি করতে পারে, সরাসরি এফআইআর জন্য যখন দেখবে না ঘটনাটা খুবই সিরিয়াস একটা ঘটনা বা মনে হচ্ছে যে এফআইআর নেওয়ার মতো, তখন কোর্ট আদেশ দিতে পারে যে এটা এফআইআর নেওয়া হোক। এবং থার্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সরাসরি এফআইআর রুজু কিংবা তদন্তের আদেশ না দিয়ে কি করতে পারে যে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের একটা আদেশ দিতে পারে আদালত। আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেটা সবচেয়ে বেশি অপছন্দ করতাম সেটারই শিকার হয়েছি, এর চেয়ে তো হত্যার হুমকিও অনেক ভালো। সেটা হচ্ছে এত বেশি ট্রোল করছে, যার যেভাবে মনে হয় সে সেভাবেই আমাকে নিয়ে লিখছে। আসলে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা প্রফেশনে আছেন, প্রত্যেক প্রফেশনে কিন্তু একটা জেলাসি থাকে। যার যার জায়গায় কিন্তু কাজ আমরা করি, তারপরেও কিন্তু আমাকে আমার কলিগ জেলাস করতে পারে, এই আমার কোনো আত্মীয় স্বজন আমাকে জেলাস করতে পারে, আমি জানি না। সামহাউ
আমি আসলে আমি যে ভাইরাল হয়েছি, মানে আপনাদের ভাষায় ভাইরাল বলেন বা ট্রল, এটা কি আমার কোনো হাত ছিল এখানে? আমার তো কোনো হাত ছিল না। আমার যেভাবে একটা মানুষ ভাইরাল হতে যেরকম মানুষের হাত থাকে না, আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমি একটা কথা জানাতে চাই, আপনি চাইলেও ভাইরাল হতে পারবেন না। আবার আপনি যখন ভাইরাল হওয়া শুরু করবেন, আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। যার কারণে আমি হয়েছে কি, আমি অনেক কিছু দেখেছি। আমি কয়েকদিন খুবই চুপ ছিলাম, একদমই কিছু বলিনি। হ্যাঁ, আমি কোনো ধরনের অ্যাকশনও নেইনি, আমি কোনো কথা কাউকে বলিনি, বা আমি কাউকে কোনো থ্রেটও দেইনি, বা আমার ইচ্ছা হয়নি, আমি একদম এটাকে জাস্ট স্কিপ করেছি। তখন আমার মনে হলো সে বিষয়ে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আমি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ঢাকা, এই বরাবর একটা অ্যাপ্লিকেশন করেছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। তো এটা আমার কাছে আছে, দরকার হলে এটা পড়ে বুঝে নেবেন। এর জিনিসটুকু আমি বলি, সেটা হচ্ছে আমাকে নিয়ে, আমি একজন আইনজীবী, তো আসলে আমি তো স্বভাবগতভাবেই বা আমার প্রফেশনের দিক চিন্তা করে তো আমি মামলা গ্রহণ করি এবং মামলা মুভ করি। যেহেতু প্রিন্স মামুন এবং লায়লা হচ্ছে, তাদের সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিতি আছে, তো ওই পরিচিতি আমি যেটা ধরি যে ওই কারণেই হয়তো বা আমাকেও এভাবে করে মানুষ দেখছে, যেহেতু ওনাদের বিষয়টাই ভাইরাল। তো ওই ইস্যুতেই মনে হয় আমাকেও এভাবেই করা হয়েছে, জানি না। কিন্তু সবচেয়ে বড় কথা, যাই করুক, সবকিছু একটা লিমিট থাকে। লিমিটটা ক্রস হয়ে গেছে যখন আমি দেখলাম আমার ফেসবুক থেকে বিভিন্ন আমার একটা টিকটক আইডি প্রসঙ্গে বলি, আমার একটা টিকটক আইডি আছে। আমি কিন্তু একেবারে আইনজীবী তা কিন্তু নয়, আমি কিন্তু আইনজীবীর পাশাপাশি আমি কিন্তু মিডিয়া কর্মী, আমি থিয়েটার কর্মী, আমি একজন থিয়েটার কর্মী। ঢাকা আইনজীবী সমিতিতে যে নাটকগুলো হয়, খোঁজ নিয়ে জানতে পারবেন যে মেইন চরিত্রগুলো আমি করি। প্রতি বছর একদম কেন্দ্রীয় চরিত্রগুলোতে আমিই থাকি এবং আমি একজন বাচিক শিল্পী। তো যার কারণে আমার কিন্তু মিডিয়ার সেক্টরেও একটা আনাগোনা আছে। তো আপনারা কিন্তু জানেন যে মিডিয়া সেক্টরে সবার টিকটক আইডি আছে, আর টিকটক আইডি কি আইনত দণ্ডনীয়, আপনারা কি জানেন? সেটা সেরকম তো কোনো নির্দেশনা আমাদের বাংলাদেশে নেই, তাই তো? তা আমি কিন্তু একটা জিনিস নোট করেছি, যখন আমাকে নিয়ে টিকটক নিয়ে এত কথা হলো, আমার এখানে স্ক্রিনশট নেওয়া আছে, কমসে কম 1000 আইনজীবীর স্ক্রিনশট আপনাকে নিয়ে রেখেছি, আপনাদের দেখাবো, যে তাতে টিকটক আইডি আছে এবং তারা টিকটক করে, এবং টিকটকে অনেকে আছে অ্যাডও দেয়, মানে নাম্বার দিয়ে তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, এবং আমি শুনেছি তারা সেভাবে মামলাও কালেক্ট করে।